হ্যালো এসএসসি 26 ব্যাচ, তোমরা সবাই কেমন আছো? পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বলের। তো আমরা এর আগে একটা অধ্যায়ে ক্লাস করেছি গতির। আজকে বলের ক্লাসটা করব। তো ক্লাসের দেখো প্রথমেই থিমে আছে বেসিক টু অ্যাডভান্স। তো আমরা এই ক্লাসের মাধ্যমে থিওরি দেখবো এবং থিওরিটা হচ্ছে একদম বেসিক টু অ্যাডভান্স দেখবো। হ্যাঁ, তো তুমি এর আগে পড়ে থাকলেও তো নতুন কিছু শিখবা, না যদি শেখার থাকে প্র্যাকটিস হবে, রিভিশন হবে। আর যদি এর আগে পড়ে না থাকো তাহলে ভালো করে একদম বেসিক থেকে শিখবা। তো আর এরপরে আরেকটা ক্লাস নিব এই অধ্যায়ের উপর, ওইটাতে হচ্ছে আমরা সিকিউ আর এমসিকিউ গুলা প্র্যাকটিস করব। তো চলো শুরু করা যাক। আমাদের দেখো প্রথমে টাইপ অন যে টপিকটা দেখবো সেটা এখানে আছে কি, জড়তা ও বলের গুণগত ধারণা। এখান থেকে আমরা জড়তা আর বল এই দুইটা জিনিস সম্পর্কে জানবো। আমরা কি সম্পর্কে জানবো? আমরা জড়তা আর বল এই দুইটা জিনিস সম্পর্কে জানবো। আচ্ছা, জড়তা কি? জড়তা জিনিসটা কি? জড়তা হচ্ছে একটা বস্তু স্থির আছে, ওর স্থির থাকার যে প্রবণতা, বা একটা বস্তু গতিশীল আছে তার গতিশীল থাকার যে প্রবণতা, এটাই হচ্ছে জড়তা। তুমি একটা স্থির বস্তুকে গতিশীল করতে চাইলে কি বল প্রয়োগ করতে হবে তার জড়তার বিরুদ্ধে। আবার একটা গতিশীল বস্তুকে তুমি যদি স্থির বানাইতে চাও বা গতির পরিবর্তন করতে চাও, তাহলে কি তার অবস্থার পরিবর্তে তোমাকে কি এগেনস্টে একটা ফোর্স ইউজ করতে হবে। অর্থাৎ বাহ্যিক বল যদি ইউজ না করা হয় তাহলে বস্তু যে অবস্থায় থাকে সেই অবস্থায় কি থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে জড়তা বলে। আচ্ছা, আর তারপরে আমরা যেটা, আচ্ছা জড়তার সাথে কিন্তু আরেকটা বিষয় সম্পর্কিত, সেটা হচ্ছে ভর। হ্যাঁ, সেটা হচ্ছে ভর। ভর যার যত বেশি, জড়তা তত বেশি। এখন দেখো যে 5 কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থায় আছে আর 50 কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থায় আছে, তাহলে তুমি এখন এদের গতিশীল করতে চাও, কোনটাকে গতিশীল করা কঠিন হবে? 50 কেজিটা। তার ভর বেশি, তার জড়তাও বেশি, ঠিক আছে, তার ওই অবস্থায় থাকার যে প্রবণতা এটাও বেশি। আবার সেম, যদি 5 কেজি আর 50 কেজি এই ভরের দুইটা বস্তুই গতিশীল অবস্থায় থাকতো, সেক্ষেত্রে 5 কেজি চাইতে 50 কেজির বস্তুটাকে থামানো কঠিন হতো। এটা তোমরা নিজেরাও জানো। হ্যাঁ, তো এটা হচ্ছে জড়তার কারণে। হ্যাঁ, যে যার ভর বেশি তার জড়তা বেশি, তো তাকে তার গতির অবস্থা পরিবর্তন করা তুলনামূলক কঠিন, ঠিক আছে। এরপর হচ্ছে বলের গুণগত ধারণা। বলের গুণগত ধারণার আগে আমাদের জানতে হবে বল জিনিসটা কি। বল, হ্যাঁ, বল জিনিসটা কি? বলের অনেক ধরনের সংজ্ঞা দেওয়া যায়, অনেক ধরনের। হ্যাঁ, তুমি বলকে জাস্ট তুমি ধাক্কা বলেও সম্বোধন করতে পারবা, যে বল হচ্ছে এক ধরনের ধাক্কা। বল হচ্ছে কি এক ধরনের ধাক্কা, ঠিক আছে, এটা বলতে পারো। আবার আমরা জানি কি বল হচ্ছে কি এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ ফাদার ইকুয়াল মাদার। তুমি বলকে কি বলতে পারো? বল হচ্ছে ভর, এম ভর আর এ ত্বরণ, ভর এবং ত্বরণের গুণফল, ঠিক আছে। বাট আমরা যদি আরেকটু স্মার্ট ডেফিনেশন দিতে চাই, তাহলে এটা বলতে পারি যে, আচ্ছা দেখো বল কি করে। বল হচ্ছে আমরা যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, একটা সাপোজ স্থির বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুটাকে গতিশীল করতে পারি, আবার গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করে তার গতির পরিবর্তন ঘটাইতে পারি। তাহলে বস্তুর গতির অবস্থা পরিবর্তনের জন্য কোন ধর্ম দায়ী? বল। তাহলে যে ধর্মের সাহায্যে বস্তুর গতির অবস্থার পরিবর্তন ঘটানো হয়, অর্থাৎ স্থির বস্তুকে গতিশীল করা হইতে পারে বা গতিশীল বস্তুর কি গতির পরিবর্তন করতে পারে, গতি বাড়ানো যাইতে পারে, গতি কমানো যেতে পারে। হ্যাঁ, তো এই এটার পিছনে কোন ধর্ম কাজ করে? বল। তাহলে আমরা বলের একটা সুন্দর সংজ্ঞা পাইলাম, যে বস্তুর গতির অবস্থা পরিবর্তন, বস্তুর গতির অবস্থা পরিবর্তনের জন্য যে ধর্ম দায়ী তাকে বল বলে, ঠিক আছে। তাহলে আমরা বলের একটা নতুন সংজ্ঞা দেখতে পাইলাম। আচ্ছা, আর বলের মধ্যে আরো অনেক কিছু আছে, ঠিক আছে। দেখো বল, বলের বৈশিষ্ট্য কি? বল হচ্ছে একটা কি ভেক্টর রাশি। বল কি একটি ভেক্টর রাশি, ঠিক আছে। বল একটা
ভেক্টর রাশি। তার মানে কি বলের মানও আছে দিকও আছে, তাহলে কি বলের মান ও দিক আছে, যেহেতু বল একটা ভেক্টর রাশি। ঠিক আছে। আচ্ছা, তারপরে আরো আছে, যেমন হচ্ছে যে আমরা মৌলিক বল সম্পর্কে জানবো, যে মৌলিক বল 4 ধরনের, এগুলো আমরা দেখব। তো তাহলে বলের হচ্ছে মেন কাজটা দেখো, যে কি গতির অবস্থার পরিবর্তন। এটা আমরা এই সূত্রের মাধ্যমে দেখতে পাই যে F ইকুয়াল টু এম এ। এ মানে কি? এ হচ্ছে একটা ত্বরণ, তার মানে একটা ত্বরণ সৃষ্টি করা। ঠিক আছে। তাহলে ত্বরণ, ত্বরণ কি? এ ইকুয়াল কি? এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। ভি হচ্ছে শেষ বেগ, ই হচ্ছে আদি বেগ। হ্যাঁ? তার মানে বুঝতেই পারছি যে এখানে বেগের পরিবর্তন হয়েছে। তো আমরা একটা নতুন পেজে যাই, এখানে বলের কিছু আমরা প্রকারভেদ দেখি। তো আমরা হচ্ছে এখন কিছু বলের প্রকারভেদ সম্পর্কে দেখব। আমরা বলের বৈশিষ্ট্য কয়েকটা দেখলাম, যে বল একটা ভেক্টর রাশি। তো আমরা এখন কয়েক ধরনের মৌলিক বল দেখব। ঠিক আছে। তো মৌলিক বল মানে কি? মৌলিক বল মানে হলো এমন বলগুলা যেগুলো অন্য কোনো বলের দ্বারা সৃষ্ট নয়, যে বলগুলো নিজে স্বকীয় বা স্বাধীন। ঠিক আছে। এরকম মৌলিক বল আছে 4টি। মৌলিক বল আছে কয়টি? 4টি। মৌলিক বল আছে 4টি। তোমাদের এমসিকিউ এ আসার মতো টপিক এটা। ঠিক আছে। তো প্রথমে আমরা ধরলাম মহাকর্ষ বল। হ্যাঁ, খুবই পরিচিত একটা বল মহাকর্ষ বল। তারপর দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল। তারপর তড়িৎ চৌম্বক বল, এটাও খুবই পরিচিত একটা বল। তড়িৎ চৌম্বক বল। আর আরেকটা হচ্ছে সবল নিউক্লিয় বল। তাহলে এই 4টা হচ্ছে কি মৌলিক বল। এই 4টা বল অন্য কোনো বলের দ্বারা সৃষ্ট না। ঠিক আছে। মহাকর্ষ বল, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু পরস্পরকে যে বল দ্বারা কি আকর্ষণ করে। ঠিক আছে, এটা হচ্ছে মহাকর্ষ বল। তবে তো একটা জিনিস মনে রাখবা, যে মহাকর্ষ বলের ক্ষেত্রে একটা কণার বিনিময় হয়, সেই কণাটার নাম হচ্ছে গ্র্যাভিটন কণা। গ্র্যাভিটন কণার বিনিময়ে কি মহাকর্ষ বল ক্রিয়া করে। মহাকর্ষ বল সম্পর্কে আমরা আরো বিস্তারিত দেখব, তোমাদের এই অধ্যায়ে আছে। এরপরে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলটি কি? আমরা পারমাণবিক বোমার কথা শুনেছি, বা তেজস্ক্রিয় রশ্মির কথা শুনেছি। হ্যাঁ, তো দেখো যে কিছু ভারী মৌল আছে, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, এই ধরনের মৌলগুলা কি করে? এক ধরনের রশ্মি বিকিরণ করে। ঠিক আছে। তো এই রশ্মিগুলা যে বিকিরিত হয়, তো এই ক্ষেত্রে কোন বলটা কাজ করে? দুর্বল নিউক্লিয় বল, বা পরমাণুর ভাঙনের জন্য দায়ী যে বল, এটাও বলতে পারো যে পরমাণুর ভাঙনের জন্য যে দায়ী বল, তাকেই হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বল বলে। তো এই বলেরও ক্ষেত্রে একটা কণার বিনিময় হয়, প্রত্যেকটার ক্ষেত্রেই একটা কণার বিনিময় হয়। তো এই বলের ক্ষেত্রে যে কণার বিনিময় হয় সেটার নাম হচ্ছে বোসন। হ্যাঁ, এই বোসন একজন বাঙালি বিজ্ঞানীর নাম থেকে আসছে। তো তোমাদের জন্য একটা কুইজ থাকলো, বাঙালি কোন বিজ্ঞানীর নামে এই বোসন কণার নাম আসছে, এটা তোমরা জানাবা। ঠিক আছে। তারপরে তড়িৎ চৌম্বক বল, খুবই ইম্পর্টেন্ট বল, বা তড়িৎ বল বলো বা তড়িৎ চৌম্বক বল বলো। তো তড়িৎ চৌম্বক বলের সহজ একটা উদাহরণ হচ্ছে, একটা পরমাণুতে কি করে? একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি ইলেকট্রন গুলো চারিদিকে ঘুরে। তো নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন থাকে, পজিটিভ চার্জ থাকে। আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন, নেগেটিভ চার্জ গুলা কি ঘুরতে থাকে। তো তার মানে কি তাদের মধ্যে কি একটা বল কাজ করতেছে। হ্যাঁ, তো এই বলটা কি? তো এই বল না থাকলে তো ইলেকট্রন হচ্ছে কি, ইলেকট্রন আর প্রোটন পরস্পরকে আকর্ষণ করতো না। তো এটা হচ্ছে কি তড়িৎ চৌম্বক বল, বা আমরা চার্জের ক্ষেত্রেও দেখেছি। হ্যাঁ, তো
তো এই বলের ক্ষেত্রে যে কণার বিনিময় হয় সেটা হচ্ছে ফোটন কণা। ফোটন কণা। আর সবল নিউক্লিয় বলটা কি? আচ্ছা, একটা পরমাণুর ভিতরে প্রোটন আছে, ইলেকট্রন আছে। প্রোটন আর নিউট্রন এক জায়গায় নিউক্লিয়াস তৈরি করছে, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘুরছে, ঠিক আছে? এবং প্রোটন আর ইলেকট্রনের মধ্যে কি বল কাজ করছে? তড়িৎচুম্বক বল। বাট একটা নিউক্লিয়াসের মধ্যে যে এতগুলা প্রোটন একসাথে আছে, তো প্রোটন গুলো তো কি পজিটিভ চার্জ যুক্ত সবাই, তাই না? তো তাহলে তো একজন আরেকজনকে বিকর্ষণ করার কথা, কিন্তু বিকর্ষণ করছে না কেন? বিকর্ষণ করছে না কারণ তাদের মধ্যে সবল নিউক্লিয় বল কাজ করছে, ঠিক আছে? এই সবল নিউক্লিয় বল কাজ করে কোন কণার বিনিময়ে? মেসন কণার বিনিময়ে। মেসন কণার বিনিময়ে, ঠিক আছে? আচ্ছা, এবার এই বলগুলোর আমরা একটু বৈশিষ্ট্য দেখি। বৈশিষ্ট্যটা হচ্ছে কি? মহাকর্ষ বল কি মহাবিশ্বের কি যে কোনো দুইটা বস্তু বা যে কোনো প্রত্যেকটা বস্তুকে কি করে? আকর্ষণ করে, কখনো বিকর্ষণ করে না। তাহলে এই বলটা কি? আকর্ষণ ধর্মী। এই বলটা কি? মহাকর্ষ বল একটা কি ধরনের বল? এটা হচ্ছে আকর্ষণ ধর্মী বল। আকর্ষণ ধর্মী, এটা আকর্ষণ ধর্মী বল। তারপরে দেখো দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলের কারণে কি হয়? পরমাণু ভাঙন হয়। তাহলে পরমাণু ভাঙছে, রশ্মি বের হচ্ছে, তাহলে এটা কি? একটা বিকর্ষণমূলক বল। এটা কি? বিকর্ষণ ধর্মী। এটা হচ্ছে বিকর্ষণ ধর্মী, ঠিক আছে? তাহলে এটা হলো বিকর্ষণ ধর্মী। আচ্ছা, তারপরে আরেকটা কি আমাদের হচ্ছে তড়িৎচম্বক বল। তড়িৎচম্বক বল কি? আমরা তো দেখলাম যে দুইটা চার্জের মধ্যে যে বল কাজ করে, তো চার্জের প্রকৃতির উপর নির্ভর করে বলটা আকর্ষণ ধর্মী হবে নাকি বিকর্ষণ ধর্মী। যদি একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ দুইটার মধ্যে ক্রিয়া করে, আকর্ষণ ধর্মী বল। যদি দুইটাই পজিটিভ হয় বা দুইটাই নেগেটিভ হয়, অর্থাৎ সমধর্মী চার্জ হলে বলটা কিরকম হবে? বিকর্ষণ ধর্মী। তাহলে এটা কি হতে পারে? এটা আকর্ষণ প্লাস বিকর্ষণ দুই ধর্মই, ঠিক আছে? এটা আকর্ষণ ধর্মী প্লাস বিকর্ষণ ধর্মী, ঠিক আছে? এটা চার্জের প্রকৃতির উপরে ডিপেন্ড করে। আচ্ছা, তারপরে দেখো সবল নিউক্লিয় বল। তাহলে সবল নিউক্লিয় বল কি করছে? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন গুলাকে আটকে রাখছে, তার মানে আকর্ষণ ধর্মী বল। আকর্ষণ ধর্মী, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মৌলিক বল দেখলাম চারটা, কণার বিনিময় দেখলাম। এখানে আমরা একটু নোট করে রাখি কোন কণার বিনিময় এগুলা কাজ করে। কণার বিনিময় দেখলাম, কণার বিনিময় দেখলাম, আর এটা ধর্ম দেখলাম যে বলগুলা কি ধর্মের, আকর্ষণ নাকি বিকর্ষণ। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা যে শক্তির ক্রম। এই যে বল চারটা বলগুলোর মধ্যে কোনটা বেশি স্ট্রং, কোনটা বেশি উইক, এই ক্রমটা মনে রাখবা। এই উপর থেকে নিচের দিকে যত যাবে শক্তির মান তত বাড়তে থাকবে। এটা হচ্ছে তাদের শক্তির ক্রম, ঠিক আছে? তার সবচেয়ে দুর্বল মহাকর্ষ বল, তার চেয়ে একটু বেশি শক্তিশালী হচ্ছে, একটু বেশি না অনেকটুই, দুর্বল নিউক্লিয় বল। তার চাইতে শক্তিশালী তড়িৎচুম্বক বল, এবং সবচাইতে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল, ঠিক আছে? তাহলে আমরা চারটা মৌলিক বল দেখলাম। আমরা প্রথমে কি দেখলাম? আমরা জড়তা দেখলাম। জড়তা দেখার পর আমরা বল সম্পর্কে জানছিলাম, এখানে আমরা বলের সংজ্ঞাটা পেয়েছি। তারপরে বল সম্পর্কে কিছু আমরা বলের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, হ্যাঁ। দেন চারটা আমরা মৌলিক বল দেখলাম। আরো বল সম্পর্কে আরো অনেক আলোচনা করা যায়, বাট যেহেতু তোমরা মানে কি একদম পরীক্ষার কাছাকাছি চলে আসছো, আর আমাদের সিলেবাসটাও শেষ করতে হবে, তো আমরা খুব বেশি বেশি বিস্তারিত জানবো না, যতটুকু পরীক্ষার জন্য দরকার। যেমন এই জায়গায় একটা হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে এমসিকিউ আসার মতো, তো আমরা এটা টাচ দিলাম, হ্যাঁ। এটা মানে ক্ষয়ের কোশ্চেনও আসতে পারে এখান থেকে, ঠিক আছে?
তো বল সম্পর্কে আরো আলোচনা করা যায়, তো যদি আরো আলোচনা তোমাদের প্রয়োজন মনে হয় তোমরা টেক্সট বুক খোলার পর, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আমি পরবর্তী ক্লাসগুলো আবার ওইভাবে করার চেষ্টা করব। তো এরপরে আমরা দেখি, চলো। আচ্ছা, নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র, ঠিক আছে। তো দেখো নিউটনের গতিসূত্র কয়টা আছে? তিনটা। নিউটনের গতিসূত্র কয়টা? তিনটা। তিনটা গতিসূত্র আছে, ঠিক আছে। ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। আমরা এই সূত্র তিনটা এখন ভালোভাবে দেখবো, ঠিক আছে, এবং কোন সূত্র থেকে কি মানে নির্দেশ করে আসলে, হ্যাঁ, এটা দেখবো, ঠিক আছে। তো নিউটনের ফার্স্ট ল, প্রথম সূত্র। প্রথম সূত্র, প্রথম সূত্রটাকে বলা হয় জড়তার সূত্র, ঠিক আছে। প্রথম সূত্রটাকে কি বলা হয়? জড়তার সূত্র, হ্যাঁ। এটাকে কি বলা হয়? জড়তার সূত্র। প্রথম সূত্রটাকে কি বলা হয়? জড়তার সূত্র। নিউটনের ফার্স্ট ল বলে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে, বাইরে থেকে কোনো বল যদি না প্রয়োগ করা হয়, তাহলে একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, একটা গতিশীল বস্তু কি চিরকাল গতিশীল থাকবে, ঠিক আছে। তো এই যে এটাকে আমরা কি, আমরা অলরেডি জড়তা সম্পর্কে জেনেছি, তাহলে নিউটনের ফার্স্ট লটা আমরা কি বলতে পারি? জড়তার সূত্র বলতে পারি, ঠিক আছে। অর্থাৎ যে এফ ইকুয়াল টু যদি জিরো হয়, এক্সটার্নাল ফোর্স, আমরা যে এফ ইকুয়াল টু এম এ দেখি না, এটা কিন্তু একটা এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে। এটা কি একটা এক্সটার্নাল ফোর্স। তো এক্সটার্নাল ফোর্স যদি জিরো হয়ে যায়, তাহলে কি হবে? জড়তার সূত্র সম্পর্কে আমরা কি মানে জড়তার সূত্র থেকে আমরা জানলাম কি, যে গতির অবস্থার কোনো পরিবর্তন হবে না। স্থির বস্তু যদি থাকে সে স্থিরই থাকবে, যদি সে গতিশীল অবস্থায় থাকে তাহলে সে গতিশীল থাকবে। অর্থাৎ ইউ ইকুয়াল ভি, আদিবেগ ইকুয়াল শেষ বেগ। অর্থাৎ কি, যেহেতু বেগের কোনো পরিবর্তন হবে না, গতির অবস্থার কোনো পরিবর্তন হবে না, তো আদিবেগ যদি জিরো হয় শেষ বেগও জিরো, আদিবেগ যদি 5 হয় শেষ বেগও কি 5, ঠিক আছে। কারণ এখানে আমি কি বাইরে থেকে কোনো ফোর্স ইউজ করিনি। তারপর আসি দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র, আমরা যে বলের সংজ্ঞাটা দেখি না, বা এফ ইকুয়াল টু এম এ যে সূত্র ইয়াটা দেখতেছি, লটা দেখতেছি, এটা কিন্তু এই সেকেন্ড ল থেকে আসছে, হ্যাঁ। তো নিউটনের সেকেন্ড ল কি বলে? নিউটনের সেকেন্ড ল বলে যে যে কোনো বস্তুর উপর, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। তার ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। আমি কি লিখে দিব? আচ্ছা, একটু লিখে দিই। কোনো বস্তুর উপর, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, প্রযুক্ত বল তার ভরবেগের, ভরবেগের পরিবর্তনের, পরিবর্তনের সমানুপাতিক। তাহলে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল কি তার ভরবেগের পরিবর্তনের, পরিবর্তনের হারের সমানুপাতিক, পরিবর্তনের হারের কি সমানুপাতিক। আচ্ছা, এবং আরেকটু আর আছে যে এবং বল যেদিকে ক্রিয়া করবে, এবং এবং বল যেদিকে ক্রিয়া করবে, এবং বল যেদিকে ক্রিয়া করবে, বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনও কি সেদিকে হবে। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের, ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন কি সেদিকে ঘটে, ঠিক আছে। তাহলে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল কি তার ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে কি ঘটে, ঠিক আছে। দিকের বিষয়টা আসলো কেন?
দিকের বিষয়টা আসলো যে ভরবেগ বলো আর বল বলো দুইটাই কি ভেক্টর রাশি, ঠিক আছে? ওই কারণে দুইটা সাথে কি দিক সম্পর্কিত আছে, ওই জন্য আমরা দিকের বিষয়টা দেখলাম। আর তুমি যদি বল মানটুকুর কথা বলো তাহলে মানটুকু আমরা এখানেই পেয়ে গেছি, যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের হারে সমানুপাতিক, ঠিক আছে? এইখান থেকে F = m এর সূত্রটা আসছে। এই সূত্রটা কেমনে আসছে আমরা এখানে দেখব, আমরা আগে দেখি। আচ্ছা দেখো যে ভরবেগের পরিবর্তনের হার বলতে কি বোঝায়। আচ্ছা আমাদের এর পরের টপিক আছে ভরবেগ। এই যে এইখানে আছে ভরবেগ, তো আমরা হচ্ছে যে এটা তাহলে কি আগে আলোচনা করে ফেলবো? আচ্ছা ভরবেগ এটা মানে ওইরকম কিছুই না। দেখো যে ভরবেগ হচ্ছে কি, ভরবেগ ফিজিক্সে আমরা তো অনেকগুলা ভৌত ধর্ম দেখি, ভরবেগ হচ্ছে একটা ধর্ম। যে ধর্মে কি আছে, যে ধর্মে হচ্ছে ভরবেগ, ভরবেগ সমান কি ভর ইন্টু বেগ, ঠিক আছে? একটা বস্তু, গতিশীল একটা বস্তুর একটা বেগ আছে, তার একটা ভর আছে, ঠিক আছে? গতিশীল একটা বস্তু, একটা ভর আছে, একটা বেগ আছে। তো এই দুইটা ধর্মের গুণফল কি ভরবেগ। যে নতুন ধর্মটা সেটা হচ্ছে কি ভরবেগ, ঠিক আছে? এই ভরবেগের প্রয়োজন কেন, এই ভরবেগের প্রয়োজন কেন আমরা দেখব। আমরা রাস্তাঘাটে যে কোনো ক্ষেত্রে, আচ্ছা সাপোজ যেমন ধরো যে একটা গাড়িকে থামানো বা একটা গাড়ি গতিশীল হওয়া, তো একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হলে কি পরিমাণ ক্ষতি হবে, বা বিভিন্ন ক্ষেত্রে এই ভরবেগ টার্মটা আমাদের ইউজ করা লাগে, ঠিক আছে? তাহলে আমরা ভরবেগ, ভরবেগকে আমরা সাধারণত কি পি দ্বারা প্রকাশ করে থাকি, পি ইকুয়াল এম ভি, ঠিক আছে? এটা তো হচ্ছে তার স্কেলার রূপ। যদি আমরা ভেক্টর রূপ দ্বারা প্রকাশ করতে চাই, ভরবেগ একটা ভেক্টর রাশি, আর এম ভর, ভি কি বেগ একটা ভেক্টর রাশি, ঠিক আছে? এইভাবে আমরা প্রকাশ করতে পারি। ওকে, তাহলে আমরা কি দেখছিলাম নিউটনের সেকেন্ড ল। আচ্ছা নিউটনের সেকেন্ড ল বলছে কি যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এফ, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এফ কিসের সমানুপাতিক, ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, অর্থাৎ ভরবেগের পরিবর্তন ধরলাম p2 মাইনাস p1, হ্যাঁ, বাই সময়। হার মানে কি সময় দ্বারা ভাগ করা, তাহলে ভরবেগের পরিবর্তন p2 মাইনাস p1 সময় দ্বারা ভাগ করলে কি হয়ে গেল ভরবেগের পরিবর্তনের হার, এটার সমানুপাতিক, ঠিক আছে? এখন আমরা কি বলতে পারি p1 আর p2 টা কি, p1 হচ্ছে এম ইউ আর p2 টা হচ্ছে এম ভি, ঠিক আছে? ইউ আদি বেগের জন্য ভরবেগ p1, ভি শেষ বেগের জন্য ভরবেগ p2, ঠিক আছে? তাহলে এফ সমানুপাতিক, তাহলে p2 এর জায়গায় আমরা কি লিখতে পারি এম ভি, p1 এর জায়গায় এম ইউ বাই টি। তাহলে এফ সমানুপাতিক, তাহলে এখান থেকে আমরা যদি এম কমন নিই তাহলে ভি মাইনাস ইউ বাই টি। এখন একটা জিনিস দেখো যে এমটা আমরা লিখলাম, আচ্ছা এম বাদ দিলাম, ভি মাইনাস ইউ বাই টি মানে কি, ভি মাইনাস ইউ বাই টি মানে হচ্ছে ত্বরণ, ঠিক আছে? আমরা জানি ত্বরণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এ লিখতে পারি, ঠিক আছে? আমার এতটুকুই মেন সূত্র। এখন আমার কাজ হচ্ছে সমানুপাতিক চিহ্ন উঠানো। সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য আমরা একটা ধ্রুবক ইউজ করি, ধ্রুবক কে, এবং এই কে এর মান হচ্ছে কত অন। তাহলে আমরা অনটা বসাইলাম না, এইখানে একটা ধ্রুবক ইউজ করেছি কে ইকুয়াল টু অন। এই কে ইকুয়াল টু অন, এই ধ্রুবকের মানে কি, এই ধ্রুবকের মানে কি বলতো? এই ধ্রুবকের মানে হলো যে 1 কেজি ভরের একটা বস্তুর 1 কেজি ভরের একটা বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে 1 নিউটন বল প্রয়োগ করতে হয়, ঠিক আছে? এটা নির্দেশ করে এই ধ্রুবকটা। ওকে, আর এখান থেকে আমরা দেখো বলের সূত্রটা দাঁড় করাইলাম। আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কি পাইলাম, আমরা বলের সূত্রটা পাইলাম।
আচ্ছা, তারপরে নিউটনের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে নিউটনস থার্ড ল। নিউটনের কি থার্ড ল, আমরা এই জায়গাটা একটু দেখি। নিউটনের থার্ড ল, নিউটনের কি থার্ড ল, তৃতীয় সূত্র। নিউটনের থার্ড ল হচ্ছে কি, ক্রিয়া, আমি জাস্ট হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল ফর্মে লিখছি আর কি, ক্রিয়া ইকুয়াল প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া। দেখো, ক্রিয়া ইকুয়াল মাইনাস প্রতিক্রিয়া নিয়েছি কেন? কারণ নিউটনের থার্ড ল বলে যে প্রত্যেক ক্রিয়ারই কি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে ক্রিয়ার প্রতিক্রিয়া সমান, বাট কি দিকটা তাদের চেঞ্জ না। আমি হচ্ছে যে সাপোজ এই বোর্ডে একটা এইভাবে ধাক্কা দিলাম, তাহলে বোর্ডও আমার দিকে আবার একটা কাউন্টার ফোর্স করছে। আমি পায়ে হাঁটছি মাটিতে, আমি মাটির উপর একটা বল দিচ্ছি, মাটি আমার উপর একটা বল দিচ্ছে, তাহলে আমি মাটির উপর ক্রিয়া করছি, মাটি আমার উপর প্রতিক্রিয়া করছে, দিকটা তো চেঞ্জ হয়ে গেছে, একদম 180 ডিগ্রি ঘুরে গেছে আমার দিকে, তাই না? তাহলে ওই কারণে হচ্ছে আমরা কি একটা নেগেটিভ সাইন নিই, কারণ বল কি একটা ভেক্টর রাশি। তাহলে আমরা ধরলাম যে আমি ক্রিয়া করলাম এফ অন ফোর্স, তাহলে এফ অনটা হবে কি মাইনাস এফ টু। এফ টু, এফ টু বলা আসলে এফ টু দ্বারা আমরা জাস্ট এটাকে ইন্ডিকেট করছি, ওটা প্রতিক্রিয়া বল, তাই? কারণ এফ ওয়ান আর এফ টু কিন্তু সমান, এফ ওয়ান আর এফ টু সমান। আর এই সাইনটা দ্বারা কি নির্দেশ করতেছি? সাইনটা নির্দেশ করতেছি তাদের দিকটা হচ্ছে বিপরীত, ঠিক আছে? তাদের দিকটা হচ্ছে বিপরীত। তো এটা গেল আমাদের নিউটনের থার্ড ল। আমরা ভরবেগ দেখলাম, এরপরে আসছে ভরবেগের সংরক্ষণ সূত্র। খুবই ইম্পর্টেন্ট টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে তোমাদের সৃজনশীল থাকবে। ভরবেগের সংরক্ষণ সূত্র এখান থেকে মাস্ট বি, মানে একটা কোয়েশ্চেন থাকবে। ওকে, আমরা এর পরের ক্লাসে তো ম্যাথ প্র্যাকটিস করব, সিকিউ এমসিকিউ, বাট আমরা এখন মানে জাস্ট সিকিউ এমসিকিউ করার জন্য আমাদের যতটুকু বেসিকটা দরকার এটুকু আমরা এই ক্লাস থেকে কভার করতে চাই। ওকে, আচ্ছা, ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র বলতে বোঝায় যে কোনো একটা ব্যবস্থার কোনো একটা ব্যবস্থার কোনো ব্যবস্থার কোনো ব্যবস্থার কোনো ব্যবস্থার কোনো ব্যবস্থার মোট ভরবেগ একটা ব্যবস্থার মোট ভরবেগ অপরিবর্তিত থাকে। অপরিবর্তিত থাকে, ঠিক আছে? ভরবেগ চেঞ্জ হতে পারে, আদি ভরবেগ, শেষ ভরবেগ, এটা আমরা দেখেছি, বাট কি মোট ভরবেগ তাদের সমষ্টি কি অপরিবর্তিত থাকবে, এটা কি একটা কনস্ট্যান্ট। সংঘর্ষের ক্ষেত্রে, সংঘর্ষের আগে পরে দুই ক্ষেত্রে কি ভরবেগ কি সংরক্ষিত থাকবে। নৌকা লাফ দেওয়া, বন্দুকের গুলি ছোড়া, তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন আসে হচ্ছে বন্দুকের গুলি ছোড়া আর হচ্ছে নৌকা থেকে লাফ দেওয়া, এই ধরনের কোশ্চেন থাকে। তো আমরা এখন দেখবো এখানে। আর ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা জানি যে কি, তাহলে একটা ব্যবস্থার মোট ভরবেগ অপরিবর্তিত থাকে। তাহলে আমাদের প্রথমে যে একটা ইয়াটা দেখি, যে সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের আবার প্রকারভেদ আছে, ঠিক আছে? স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ, তো এগুলো তোমাদের এখন দেখা লাগবে না। সংঘর্ষের ক্ষেত্রে কি হয়, দুইটা বস্তু সংঘর্ষ, m1 u1, প্রথম বস্তুর আদি ভরবেগ m2 u2, দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ, দুইটার সমষ্টি হচ্ছে কি প্রথম বস্তুর শেষ ভরবেগ প্লাস দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ, দুইটার কি সমষ্টি সেম হবে। যদি তিনটা বস্তু থাকে m3 u3, m3 v3, 5টা 10টা 15টা যত ইচ্ছা বস্তু থাক, ভরবেগের সংরক্ষণ ফর্মুলা হচ্ছে কি এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার মূল নীতি বা মূল ফর্মুলা বলতে পারো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতি। এখন তোমাদের সংঘর্ষের ক্ষেত্রে একটা যেমন কোশ্চেন থাকে মিলিত বেগ। মিলিত বেগ কি, সংঘর্ষের পরে মিলিত বেগ। তো সংঘর্ষের পর মিলিত বেগ বলতে কি, এখানে v1 আর v2টা
কি হবে, সেম হয়ে যাবে, v1 ইকুয়াল v2 হয়ে যায় তখন, ঠিক আছে। তাহলে তখন আমরা দুই জায়গায় ভি নিয়ে ভিটা কমন নিতে পারি, দেন ওটা বের করতে পারি। তো আর তোমরা এক কাজ করো, তোমরা হচ্ছে ক্লাসে বইসা মানে এই ক্লাসটা করতে করতে কিন্তু একটু নোট টোট কইরো, ঠিক আছে। যদি আগে থেকে নোট করা থাকে তারপর একটু কইরো, খুব বেশি টাইম লাগবে না। তাহলে এইটা আমরা হচ্ছে যে সংঘর্ষের ক্ষেত্রে দেখলাম। এখন আরো যে বিষয়গুলো আছে, বন্দুকের গুলি ছোড়া বলো আর নৌকায় লাফ দেওয়া বলো, আমি হচ্ছে একটা দেখাই দিই। নৌকায় লাফ দেওয়া বলি, তাই দেখাই, নৌকা থেকে লাফ দেওয়া। নৌকা থেকে লাফ দেওয়া, আচ্ছা নৌকা থেকে লাফ দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস দেখো, যে আমরা দেখলাম যে ভরবেগের সংরক্ষণ নীতি হচ্ছে এটা। আচ্ছা, প্রথম ক্ষেত্রে লাফ দেওয়ার আগের মুহূর্তে নৌকা পানির উপর স্থির আছে, তুমি নৌকার উপর স্থির আছো। নৌকা পানির উপর স্থির, তুমি নৌকার উপর স্থির, 0 + 0। তারপরে কি ধরলাম m1, এটা হচ্ছে তোমার ভর, তুমি একটা বেগে লাফ দিলা আর নৌকা পিছন দিকে আরেকটা বেগে সরলো, নৌকার ভরবেগ হলো m2 v2, তাই না। তাহলে লাফ দেওয়ার আগে তো 0, লাফ দেওয়ার পর এটা হয়েছে, তাহলে আমি বলতে পারি না যে m1 v1 আমার ভরবেগ, আমি যে লাফ দিলাম আমার ভরবেগ, এইটা সমান কি নৌকার ভরবেগ m2 v2। বলো বুঝছো কিনা। মাইনাস কেন আসছে, মাইনাসটা কি নির্দেশ করছে, মাইনাসটা নির্দেশ করতেছে আমি যেই দিকে লাফ দিয়েছি নৌকা তার বিপরীত দিকে গেছে, গুলি যেই দিকে গেছে বন্দুক তার বিপরীত দিকে গেছে, ঠিক আছে। তাহলে নৌকায় লাফ দেওয়া বলো আর গুলির ক্ষেত্রে, বন্দুকের গুলির ক্ষেত্রে এই সেম ফর্মুলা। কেমনে এটা আসছে আমরা এটাও দেখলাম। তাহলে m1 গুলির ভর হইলে m2 বন্দুকের ভর, m1 আমার ভর হইলে m2 নৌকার ভর, ঠিক আছে। এটা গুলির বেগ হইলে এটা বন্দুকের পশ্চাৎ বেগ, এটা আমার বেগ হইলে এটা নৌকার পশ্চাৎ বেগ। তো এইখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে কিন্তু, হ্যাঁ। আর দুইটা গাড়ি যদি সংঘর্ষে লিপ্ত হয়, আমরা এখান থেকে যে কোনোটা বের করতে পারবো, আমাদের যে মানগুলা দিবে ওইটা দেখে। তারপর যদি মিলিত বেগের কথা বলে তাহলে সেটা আমরা জানি কিভাবে করব। তো ভরবেগের সংরক্ষণ সূত্রটা খুবই ইম্পর্টেন্ট টপিক তোমাদের সৃজনশীলের জন্য, এটা ভালো কইরা দেখো। তারপর দেখো মহাকর্ষ বল, হ্যাঁ দেখো অনেক 5 ঘন্টা 6 ঘন্টার ক্লাস পাবা, কিন্তু আমার টার্গেট হচ্ছে তুমি ক্লাসটা করবা, ঠিক আছে। ক্লাসটা কইরা মোটামুটি একটা বেসিক ধারণা পাবা, অ্যাডভান্স লেভেলের ধারণাও পাবা, অ্যাডভান্স লেভেলের ধারণাও দিব, কিন্তু এটা হচ্ছে তোমাদের রেসপন্সের উপর ভিত্তি কইরা, ঠিক আছে। আর এরপরে যে ম্যাথ ক্লাস থাকবে, এমসিকিউ ক্লাস থাকবে, ওইটা হচ্ছে তোমার মেন প্রায়োরিটি, ওকে। যে এইটা করার পর আমি ওইটা কতটুকু ডেলিভার করতে পারতেছি। আমি পড়লাম বেসিক, দেন যদি আমি সিকিউ সলভ না করতে পারি, এমসিকিউ সলভ না করতে পারি, তাহলে তো হবে না। তাহলে দেখো মহাকর্ষ বল, আমরা মৌলিক বলের ক্ষেত্রে তখন মহাকর্ষ বল সম্পর্কে একটু জেনেছি, এখন আমরা এটা সম্পর্কে বিস্তারিত জানবো, ঠিক আছে। মহাকর্ষ বল, আচ্ছা মহাকর্ষ বল কে আবিষ্কার করেছে, আইজ্যাক নিউটন, তোমরা জানো, হ্যাঁ। মানে ফেমাস সায়েন্টিস্ট বা ফেমাস ফিজিশিয়ান যেটা বলবা। তো মহাকর্ষ বলটা কি, মহাকর্ষ বল হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, প্রত্যেকটা বস্তুর সাথেই কানেক্টেড থাকে মহাকর্ষ বল দ্বারা। বাট আমরা যখন চিন্তা করব মহাকর্ষ বল বা মহাকর্ষ বল নিয়ে কাজ করব, তখন যেকোনো আমরা দুইটা বস্তু নিয়ে কাজ করব। তো মহাকর্ষ বল হচ্ছে কি, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, মহাবিশ্বের কি যে কোনো দুইটা বস্তু, সাপোজ এই বস্তুটা হচ্ছে m1 আর এই বস্তুটা হচ্ছে m2, ঠিক আছে। এই বস্তু দুইটা কি পরস্পরকে আকর্ষণ করে, কোন বল দ্বারা, মহাকর্ষ বল দ্বারা, ঠিক আছে। তাহলে এইটাকে আকর্ষণ করে, ঠিক আছে। আমি দুই দিকে দেখাই দিলাম, একজন আরেকজনকে আকর্ষণ করে, ঠিক আছে। এখন এই আকর্ষণ বল আর আরেকটা বিষয় হচ্ছে আকর্ষণ করে, এটা কি করে, বস্তুদ্বয়ের হচ্ছে যে কি মধ্যবর্তী সংযোজক সরলরেখা, এটা কি সংযোজক সরলরেখা, মধ্যবর্তী দূরত্বকে আমরা ধরলাম আর, ধরলাম স্মল আর, ঠিক আছে।
এই বস্তুর কেন্দ্র থেকে এই বস্তুর কেন্দ্র, এই দূরত্বটা ধরলাম আমরা আর, ঠিক আছে? এবং এই রেখা বরাবর বলটা কি ক্রিয়া করে। ওকে, এখন এই বলের মান, নিউটন বলছে এই বলের মান হচ্ছে, মহাকর্ষ বলের মান হচ্ছে ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক, ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক, এবং এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্ব আর বর্গ আর স্কয়ার, ব্যস্তানুপাতিক বলতে 1/r স্কয়ার, ঠিক আছে? তাহলে নিউটন এটা বলছে যে মহাকর্ষ বল হচ্ছে কি, যে বস্তু দুইটার মধ্যে মহাকর্ষ বল ক্রিয়া করছে ওই বস্তু দুইটার ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এখান থেকে আমরা এই দুইটাকে যদি কম্বাইন্ড করি তাহলে কি লিখতে পারি, এফ সমানুপাতিক m1 m2 বাই আর স্কয়ার, তাই না? এখন সমানুপাতিক চিহ্ন উঠাইতে গেলে একটা কনস্ট্যান্ট লাগে, এখানে কনস্ট্যান্টটা হচ্ছে বড় ক্যাপিটাল জি, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট m1 m2 বাই আর স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র, ঠিক আছে? আর জিটা কি, জিটা হচ্ছে আমাদের সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। পৃথিবীতে সব ম্যাক্সিমাম ধ্রুবকই কি পরিবর্তনশীল, নামে ধ্রুবক বাট সেটা পরিবর্তনশীল, বাট এই একটা ধ্রুবক যেটা হচ্ছে সার্বজনীন ধ্রুবক, এই ধ্রুবকটা কখনোই চেঞ্জ হবে না, ঠিক আছে? আরো তোমরা অনেক ধ্রুবক পাবা, বাট ওই ধ্রুবকগুলা বিভিন্ন পরিস্থিতির কারণে চেঞ্জ হয়, বাট এই ধ্রুবকটা কখনোই চেঞ্জ হবে না। এই ধ্রুবকের মান কত, এই ধ্রুবক নিয়ে কিছু কাহিনী হয়, মাঝে মাঝে এমসিকিউ আছে যে 6.67 ইন্টু 10⁻⁻ কি 11, এককটা কি, এককটা এখান থেকে বের করো তো, বলের একক কি নিউটন, তাহলে এইখান এইগুলো সব কাইটা কুইটা কি আসবে, নিউটন আসবে। হ্যাঁ, তো এইখানে কি আছে মিটার স্কয়ার, আর স্কয়ার মানে কি মিটার স্কয়ার, তার মানে এখানে একটা মিটার স্কয়ার আছে। আচ্ছা, এইখানে কেজি স্কয়ার, তার মানে এটা নিচের দিকে কেজি স্কয়ার আছে, ঠিক আছে? আর লাস্টে আমার কি থাকবে নিউটন, তাহলে এটার একক হবে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, ঠিক আছে? নিউটনটা থাকবে মিটার স্কয়ার কাটা যাবে কেজি স্কয়ার, আর পার কেজি স্কয়ার কাটা যাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের একক, এটা থেকে অনেক কোশ্চেন আসে। হ্যাঁ, আবার এখান থেকে যদি মাত্রা আসে তাহলে মাত্রা বের করবা তোমরা, মাত্রা কিন্তু আমি এগুলো কিন্তু হচ্ছে যে মানে দেখাচ্ছি না এখানে, মানে এর আগের অধ্যায়ে হয়তো দেখিয়েছিলাম কয়েকটা, মানে এগুলা কিন্তু তোমাদের নিজেই বের করা শিখতে হবে, ঠিক আছে? এটা তেমন কোনো কঠিন ইয়া না। বলের মাত্রা কত, তারপর হচ্ছে যে এই যে এটার মাত্রা কত, এগুলা এগুলো নিজেরাই বের করতে পারবে তোমরা, ঠিক আছে? যদি মাত্রা বের করা যায় না থাকে। হ্যাঁ, তুমি এটার মাত্রা কেমনে বের করো, তুমি তো বলের মাত্রা জানো, তো বলের মাত্রা এখানে নিউটনে এখানে বলের মাত্রা বসাই দিবা, আর এই যে মিটার স্কয়ার আছে পার কেজি স্কয়ার আছে, তাহলে মিটারের জন্য এল আর পার কেজির জন্য এম, এগুলো বসাই দিবা, ঠিক আছে? তোমরা নিজেরাই বের করবা, এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? তাহলে আমরা মহাকর্ষ বল দেখলাম, তো এটা থেকে তোমাদের কোশ্চেন আসার পসিবিলিটি কম, বাট তোমাদের এই জায়গাটা থেকে এমসিকিউ আসতে পারে, এটা একটু ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখলাম আমি। আচ্ছা, ভর দ্বিগুণ করা হইলো, তাহলে মহাকর্ষ বল কত গুণ করা হবে, বা দূরত্ব যদি দ্বিগুণ করা হয় বা অর্ধেক করা হয় তাহলে বল কত গুণ হইবে, এরকম কন্ডিশন আসতে পারে, ঠিক আছে? তো এগুলো তোমরা একটু দেখো, এগুলো থেকে এমসিকিউ আসতে পারে, আমরা এর পরে ক্লাসে তো প্র্যাকটিস করবই। আচ্ছা, আমরা প্রায় কাছাকাছি শেষের দিকে চলে এসেছি, এরপর আমাদের কি আছে ঘর্ষণ বল, তারপর আমাদের আর কিছুই নাই, ক্লাস শেষ করে দেবো। খুবই মানে অনেকে বলে ম্যারাথন ক্লাস, বাট এটা কি মানে একদমই স্প্রিন্ট হয়ে গেছে। হ্যাঁ, যে আমরা খুব অল্প সময় একটা চ্যাপ্টার শেষ করতে পারছি, তো তোমাদের হচ্ছে যারা রিভিশন দিচ্ছ তাদের জন্য এটা বেস্ট ক্লাস। ওকে, তো দেখো অভিকর্ষ ত্বরণ সংক্রান্ত। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ কি, এমন একটা ত্বরণ যেটা কি, যে ত্বরণ কি পৃথিবীর পৃষ্ঠের দিকে টানে, ঠিক আছে, বা পৃথিবীর পৃষ্ঠের দিকে ক্রিয়া করে, অলওয়েজ এটার দিক হচ্ছে কি পৃথিবীর কেন্দ্রের দিকে। আচ্ছা দেখো, আমরা তো মহাকর্ষ বল পড়লাম, তাই না?
F equal to G m on m2 r স্কয়ার। এটা পড়লাম আমরা মহাকর্ষ বল, ঠিক আছে। আচ্ছা, এটা পড়লাম আমরা মহাকর্ষ বল। এখন এই m1 আর m2 এই দুইটার ক্ষেত্রে মনে করো m1 হচ্ছে পৃথিবী, m1 হচ্ছে পৃথিবী, আর এই m2টা হচ্ছে পৃথিবীর উপর কোনো একটা বস্তু, পৃথিবীর উপর কোনো একটা বস্তু। আর এই আরটা পৃথিবীর উপর কোনো বস্তু ভূপৃষ্ঠ যদি হয়, তাহলে এখন দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব কত হবে? পৃথিবীর ব্যাসার্ধ, এটা ধরলাম পৃথিবীর কি ব্যাসার্ধ। মনে করো একটা বস্তু হচ্ছে পৃথিবী নিজে, আরেকটা বস্তু হচ্ছে পৃথিবীর উপর আমি দাঁড়াইছি, মনে করো আমি m2, তাহলে মধ্যবর্তী দূরত্ব কি? ব্যাসার্ধ। তাহলে এখন আমরা মহাকর্ষ বলের ক্ষেত্রে তো জানি কি এটা কি একটা আকর্ষণ বল। আমিও পৃথিবীকে যে বলে আকর্ষণ করি, পৃথিবীও আমাকে সেই বলে আকর্ষণ করে। বাট এই আকর্ষণ বলের দিক কোন দিকে হবে? পৃথিবীর দিকে হবে, কারণ পৃথিবীর ভর বেশি। তাহলে মহাকর্ষ বলের দিক কোন দিকে? যে বস্তুটা ভর বেশি তার দিকে। হ্যাঁ, তাহলে আমাকে পৃথিবী এখন যে বল দ্বারা টানতেছে ওইটাই কি? আমার ওজন না? আমরা যে ওজনটা অনুভব করি, আমরা জানি ভর আলাদা, ওজন আলাদা। তাহলে আমার ওজনটা কি? পৃথিবী আমাকে যে বল দ্বারা তার নিজের দিকে টানছে সেটা কি? আমার ওজন। তাহলে এইখানে আমি, এইখানে পৃথিবী, এটা মধ্যবর্তী দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধ। এখন আমাদের মধ্যে যে মহাকর্ষ বলটা কাজ করছে সেটাই আমার ওজন। তাহলে আমরা যেহেতু এফ ইকুয়াল টু পৃথিবী পৃথিবী নিয়ে ফেলছি, তো পৃথিবীর জন্য আমি ক্যাপিটাল এম নিই, আর আমার জন্য স্মল এম নিই, আর পৃথিবীর ব্যাসার্ধের জন্য আর স্কয়ার নিই। এটা কিসের সমান হয়ে গেল? আমার ওজনের সমান, এম জি। আমার ওজন কি? এম জি। তাহলে দুই দিক থেকে যদি আমি এমটা আউট করে দিই, তাহলে জি ইকুয়াল কি হবে? জি এম বাই আর স্কয়ার, জি এম বাই আর স্কয়ার, জি এম বাই আর স্কয়ার। এটা হচ্ছে কি? পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, হুইচ ইজ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8 মিটার পার 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কিন্তু কোনো ধ্রুবক ভ্যালু না, এটা কিন্তু চেঞ্জেবল একটা ভ্যালু। হ্যাঁ, মানে আমি তো ভূপৃষ্ঠের উপর দাঁড়ায় আছি তাই এইটা পাইলাম। আমি যদি 100 তলা উপরে থাকতাম, আমি যদি মাউন্ট এভারেস্টের উপরে থাকতাম, তাহলে আমার এইটা কি হইতো বলতো? এটা কিন্তু কমে যেত, হ্রাস পাইতো। আমি যদি পৃথিবীর গভীরে চলে যেতাম, সমুদ্রের তলদেশে চলে যেতাম, সেই ক্ষেত্রেও আমার জি এর মানটা হ্রাস পাইতো। তাহলে জি এর মানটা সর্বোচ্চ থাকে কখন? এই অলওয়েজ স্মল জি। তো এই জি এর মানটা সর্বোচ্চ থাকে ভূপৃষ্ঠে থাকা অবস্থায়। আমি ভূপৃষ্ঠ থেকে যদি উপরেও যাই, আমার অভিকর্ষ ত্বরণ কমে যাবে। আমি যদি নিচেও যাই, আমার অভিকর্ষ ত্বরণ কমে যাবে। ঠিক আছে? তাহলে আমার ওজনেরও পরিবর্তন হবে। তো তার মানে কি? আমার এখন যে ওজন, আর একটা পাহাড়ে চূড়ায় উঠার পর ওজন কি পরিবর্তন হয়? হ্যাঁ, তাহলে তোমরা যদি মনে করে থাকো যে না ওজন কি একটা ধ্রুবক জিনিস, তাহলে এটা ভুল, ওজনও পরিবর্তন হয়। হ্যাঁ, তারপরে তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা আর একটু বড় হবে, তখন দেখবা যে ভরও পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, যে 50 কেজি ভরের কথা শুনো, এই 50 কেজি ভরের কথাটা যে মনে করো যে সব জায়গায় বলে কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট থাকে, কিন্তু আসলে কনস্ট্যান্ট থাকে না। তো যাই হোক, ওইটা নিয়ে মাথা খারাপ করার দরকার নাই, ওটা হচ্ছে হায়ার ফিজিক্স। তোমরা হচ্ছে যখন এতি যাবা, ইন্টারমিডিয়েটে উঠবা, তখন দেখবা। তাহলে আমরা অভিকর্ষ ত্বরণ পাইলাম। আর এই তো তোমাদের পাহাড়ের উচ্চতায় বা গভীরতায় অভিকর্ষ স্তর নির্ণয় আসবে না, এগুলোর টাইপ থেকে সাধারণত কোশ্চেন আসে না অতটুকু। তোমাদের আসলে এই যে সিম্পল হয়তো ওজন নির্ণয় বা এরকম আসতে পারে, বা অভিকর্ষ ত্বরণ নির্ণয়। এটা কি? পৃথিবীর ভর, কিন্তু বুঝছো, এই এমটা হচ্ছে কি? পৃথিবীর ভর। আর এটা পৃথিবীর ব্যাসার্ধ। তো তোমাকে যদি একটা অন্য গ্রহের ভর দেয় আর অন্য গ্রহের ব্যাসার্ধ দেয়, তুমি অভিকর্ষ ত্বরণ বের করতে পারবা, কারণ ক্যাপিটাল জি তুমি তখন তো জানো। হ্যাঁ, ক্যাপিটাল জি এর মান ওটা বসাই দিবা, ভর বসাই দিবা, ব্যাসার্ধ বসাই দিবা, দিয়ে জিটা বের করতে পারবা। আর অভিকর্ষ ত্বরণের কারণেই কি আমরা ওজন অনুভব করি। ঠিক আছে? আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন দিই যে আচ্ছা, মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু, অর্থাৎ উপর থেকে একটা বস্তু পড়ছে, ধরলাম আমি একটা, এই পেনটা ছেড়ে দিলাম, এই পেনটা পড়ছে, তো এই পেনটা পড়ার সময় কি কোনো ওজন অনুভব করবে কি না?
কোনো ওজন অনুভব করবে কিনা এটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা, ঠিক আছে? তো এটা তোমাদের জন্য একটা কুইজ। হ্যাঁ, তারপর দেখো ঘর্ষণ বল, এটা লাস্ট টপিক। তো আর হ্যাঁ, আচ্ছা, ঘর্ষণ বল এটাকে অনেক সময় হচ্ছে একটা প্রতিরোধ বল বলে, তাও প্রতিরোধ বল বা কাউন্টার ফোর্স। হ্যাঁ, এটা কেন বলে প্রতিরোধ বল? কারণ ঘর্ষণ বল কাজই করে অলওয়েজ হচ্ছে বলের বিরুদ্ধে, একটা বল বাহ্যিক বলের বিরুদ্ধে অলওয়েজ কাজ করে। দেখো যে তুমি হচ্ছে যে মানে ব্রেক, এই যে গাড়ির ব্রেক কিন্তু ঘর্ষণ বল। আমার গাড়ি তো একটা হচ্ছে বলে যাইতেছে সামনে, আমি যখন ব্রেক চাপলাম তো গাড়িটা থামলো, আমার গাড়ির যাইতে চাইছিল সামনের দিকে, তার মানে কি উল্টা দিকে একটা ফোর্স ঘর্ষণ বল কাজ করে কি গাড়িটাকে থামিয়ে নিয়েছে, তাহলে ব্রেক একটা ঘর্ষণ বল। তারপরে প্রত্যেকটা ক্ষেত্রে তোমার স্যান্ডেল পইরা যে তুমি হাঁটো, নিচে বিট থাকে স্যান্ডেলের বা জুতার, ওইটাও কি তোমার ওই যে মাটির সাথে কি ঘর্ষণ বল কাজ করে। প্রত্যেক ক্ষেত্রে ঘর্ষণ বল আছে। হ্যাঁ, মানে ঘর্ষণ বলকে কিন্তু একটা প্রয়োজনীয় উপদ্রব বলা হয়। কোয়েশ্চিনটা একটু লিখে রাখো, এটা তোমাদের ক্ষয়ে আসার মতো একটা কোয়েশ্চিন, খুবই সুন্দর একটা কোয়েশ্চিন, যে ঘর্ষণ বল একটি প্রয়োজনীয় উপদ্রব, একটি প্রয়োজনীয় উপদ্রব, প্রয়োজনীয় উপদ্রব। খুবই সুন্দর একটা কোয়েশ্চিন, আমি কোয়েশ্চিন করলে এটা ক্ষয়ে দেব। এটা উপদ্রব কেন ব্যাখ্যা করো, যদি এরকম কোয়েশ্চিন আসে আর কি, কেন ব্যাখ্যা করো। ঘর্ষণ বল একটা প্রয়োজনীয় উপদ্রব কেন ব্যাখ্যা করো। প্রয়োজনীয় উপদ্রব বলতে বুঝতেই পারছো, প্রয়োজন আছে, আবার উপদ্রব মানে তো কি ঝামেলা, কিন্তু এটা সেটা প্রয়োজনীয়। তাহলে ঝামেলা কি কি, আমরা যে কোনো জায়গায় হচ্ছে যে যখনই বল ইউজ করি, ফোর্স অ্যাপ্লাই করি, সেখানেই কি ঘর্ষণ বল আমাদের বলের বিপরীতে কাজ করে, আমাদের বলটাকে বাধাগ্রস্ত করে বা বাধা দানকারী বল হিসেবে সে কাজ করে। তো এটা আমাদের জন্য একটা প্রবলেম, আমরা আমাদের সঠিক এফিসিয়েন্সিটা পাই না। আমরা সাপোজ একটা বস্তু, এইখানে একটা পৃষ্ঠের উপর একটা বস্তু আছে, ধরো এটা একটা এম ভরের বস্তু আছে, এটাকে আমরা এফ ফোর্স দ্বারা ধাক্কা দিতেছি, এটাকে সরাবো। তো এটা সরাবো, তো এটার কি কাউন্টার হচ্ছে একটা ঘর্ষণ বল কাজ করছে এইদিকে, এটা ধরলাম স্মল এফ কে, ঠিক আছে? তো এই ঘর্ষণ বলটা কি তাকে বাধা দিচ্ছে। আবার যদি আমি ওই দিক থেকে ধাক্কা দিই, তখন এই ঘর্ষণ বল এই দিকে বাধা দিবে। ওর কাজই হচ্ছে অলওয়েজ বাধা দেয়, ওর কোনো দিক নাই, ওর দিকটা হচ্ছে অলওয়েজ হচ্ছে যে বলটা ক্রিয়া করবে তার বিপরীত দিক। হ্যাঁ, তো ও হচ্ছে অলওয়েজ একটা কি আমাদের এফিসিয়েন্সিটা কমাই দেয়। ও কাজ না করলে আমি আরো সহজে এটাকে সরাইতে পারতাম, ওর জন্য একটু ঝামেলা হয়। এটা তো আমার জন্য একটা উপদ্রব। প্রয়োজনীয় উপদ্রব কেন, ওর প্রয়োজন আছে, ওর প্রয়োজন আছে এই কারণে, ও না থাকলে আমি একটা চলন্ত গাড়িকে থামাইতেই পারতাম না। একটা যে গাড়ি চলছে, এই গাড়িটাকে যে আমি ব্রেক করে থামাবো, এক্ষেত্রে তো আমার বাধা দানকারী বল লাগবে, এটাকে আমি থামাইতাম কেমনে ঘর্ষণ না থাকলে। টায়ারে খাঁজ কাটা থাকে কেন, কোশ্চিন আসে না? গাড়ি থামাইতে তুমি কেমনে, তোমার স্যান্ডেলে যে খাঁজ কাটা থাকে বা বিট থাকে, তুমি নিজেই স্লিপ করে পড়ে যেতা। হ্যাঁ, তো এই জন্য ঘর্ষণটা কি প্রয়োজন আছে। ওকে, বিভিন্ন ধরনের ঘর্ষণ বল আছে, বলে স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ। তো এগুলো তোমরা একটু পড়বা রিডিং। হ্যাঁ, তো এগুলো ম্যাথের মতো না, এমসিকিউ থাকতে পারে, ক বা ক্ষয়ে আসতে পারে। তো এগুলো তোমরা নিজেরাই রিডিং পড়বা, তোমরা এগুলা পারবা। যদি বুঝতে না পারো কোয়েশ্চিন করবা, যে কোনো টাইমে যোগাযোগ করবা, আমাদের নাম্বার তো দেওয়াই আছে, আমাদের পেজে লিঙ্ক আছে, সবই যে কোনো জায়গায় তুমি নক করতে পারো। তো অলওয়েজ হচ্ছে যে আমাদের সাপোর্ট পাবা, কোনো সমস্যা নাই। তো তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, ভালো করে রিভিশন দাও, এবং তোমাদের সবার জন্য শুভকামনা, তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে। স্কুলের টেস্ট পরীক্ষার রেজাল্ট কখন দিল, কার কি রেজাল্ট আসলো, সেটা তোমরা জানাইও কমেন্টে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।